11 ডিসেম্বর রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এইচএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিশেষ প্রেক্ষাপটে নারীর বিয়ে 18 বছরের কমে, আইনের নতুন বিধান। বাল্যবিয়ে নিরোধ আইনে বাড়বে নারীর প্রতি সহিংসতা, বাতিলের দাবি। সিরিয়ায় রুশ হামলায় পিছু হচ্ছে আইএস ও বিদ্রোহী, ইরাককে মাঠে মার্কিন সেনা। ক্ষেত্র বিশেষে নির্ধারিত বয়সে কমে বিয়ের বিধান রেখে সংসদে উত্থাপিত হয়েছে বাল্যবিবাহ নিরোধ বিল 2016। প্রস্তাবিত আইনে ছেলের বয়স ন্যূনতম 21 বছর ও মেয়ের বয়স 18 রাখা হয়েছে। তবে বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্ক কোনো নারী সর্বোত্তম স্বার্থে বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিয়ে হলে তা এই আইনে অপরাধ বলে গণ্য হবে না। এক্ষেত্রে আদালতে অনুমতি নেওয়ার কথাও বলা হয়েছে প্রস্তাবিত আইনে। বৃহস্পতিবার সংসদে উত্থাপিত হওয়া বিলটি আবারও পরীক্ষা নিরীক্ষার জন্য সংসদের স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। দীর্ঘদিন থেকে দেশি বিদেশি নানা সংগঠন আইনের এই বিধান বাতিলের দাবি জানিয়ে আসছে। তবে বুধবার জাতীয় সংসদে এই বিশেষ বিধানের পক্ষে যুক্তি তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বাস্তবতা বিবেচনা করে এই বিধান রাখা হয়েছে বলে সংসদকে জানিয়েছেন তিনি। বাল্যবিবাহ নিরোধ আইন নিয়ে কথা বলতে আমাদের সাথে আছে নিবন্ধন অধিদপ্তরের পরিদপ্তরের মহাপরিদর্শক খান মোহাম্মদ আব্দুল মান্নান এবং মানবাধিকার কর্মী খুশি কবির। খুশি আপার কাছে যাওয়ার আগে খান মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার কাছ থেকে জানতে চাইবো যে কথাটি উঠছে, এই কথাটি কি আসলে ঠিক যে বাল্যবিবাহ নিরোধ আইন 2016 যে খসড়া মন্ত্রিসভা অনুমোদন করেছে তাতে বিশেষ ক্ষেত্রে বিয়ের প্রসঙ্গে 19 ধারাটি উল্লেখ করা হয়েছে এবং তবে বিশেষ ক্ষেত্রে 18-র নিচে কত বছর বয়সে বিয়ে হতে পারে আইনে তা নির্দিষ্ট করে বলা নেই, বিষয়টি ঠিক কিনা? এটা একটা স্পেশাল সিচুয়েশন অথবা এক্সট্রানিয়াস সিচুয়েশনে এই বিয়েটার কার্যকরী করার জন্য বিল উত্থাপিত হয়েছে। এই সিচুয়েশনটা আমরা বা বাংলাদেশের অনেক মানুষই, গ্রামের মানুষ এই পরিস্থিতির শিকার হন। জি, জনাব খান মোহাম্মদ আব্দুল মান্নান, সরি আপনাকে একটু ইন্টারাপ্ট করার জন্য। আমার ওই বিশেষ ব্যবস্থা নিয়ে আসলে কোনো প্রশ্ন নেই এই মুহূর্তে। প্রশ্নটা এটা কি যে বিশেষ আইনে বা বিশেষ সিচুয়েশনে কি 18-র নিচে কত বছর বয়সে আইনানুগভাবে বিয়ে দেয়া যাবে সেটি নির্দিষ্ট করে বলা নেই। এই যে সংবাদ বিশ্লেষণটা, এই যে মন্তব্যটা, এই মন্তব্যটা ঠিক কিনা যে আসলে নেই, মানে এরকম কোনো বিধান নেই? আমাদের বয়সটা খুব নিশ্চিত করা হয়নি যে সেটা 12 হবে না 13 হবে বা 14 হবে, এটা ডিপেন্ডস। এইটা একটু মানে ভয় থেকে গেল কিনা আমরা বিশেষ ব্যবস্থার কথা বলে বা বিশেষ অবস্থার কথা বলে এরকম 12-13 যে আশঙ্কাটা অনেকে করছেন সেই আশঙ্কাটা সত্যি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? এরকম একটা আশঙ্কা থেকে আমাদের মুক্ত থাকার অবকাশ আছে, কারণ এরকম সিচুয়েশনে কেউ পড়লে তাকে ডেফিনেটলি কোর্টের অ্যাপ্রুভাল নিতে হবে। আচ্ছা, কোর্টের অ্যাপ্রুভাল নিতে হবে। জনাব খান মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার বক্তব্য পরিষ্কার। আমি খুশি কবির আপার কাছে যাচ্ছি। খুশি আপা, আপনি নিশ্চয়ই বৃহস্পতিবার যখন বিলটি উত্থাপিত হয়েছে তার আগে পরে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য শুনেছেন। আমি তাকেই উদ্ধৃত করছি এবং প্রশ্নটি আপনাকে ছুড়ে দিচ্ছি যে বিশেষ প্রেক্ষাপটে মেয়েদের বিয়ের বয়স ছাড়ের মানে সিদ্ধান্তের সমালোচনাকারীদের সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে তারা বাংলাদেশের সমাজ ব্যবস্থা সম্পর্কে অজ্ঞান এবং শুধু পাশাপাশি তিনি আরো বলছেন রাজধানীর পরিবেশটাই তারা দেখে, বাস্তব অর্থে গ্রামীণ পরিবেশ সম্পর্কে তারা কিছু জানেন না। আপনার মন্তব্য একটু শুনতে চাইছিলাম খুশি। আমার মন্তব্য হচ্ছে যে খুব স্পষ্ট, যারা এটা এই ব্যাপার নিয়ে খুবই প্রশ্ন উঠাচ্ছেন, আমরা চিন্তা করছি যে এই বিষয়গুলো বিবেচনায় আনা দরকার, পূর্ণ বিবেচনায় আনা দরকার। আর আমরা মনে করি যে এই বিলটা যেভাবে আসছে সেটা যদি এইভাবেই থাকে, এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গ্রামীণ নারী। শহরের যে নারী ক্ষতিগ্রস্ত হবে ওরা হবে বস্তিবাসী, যে সব মেয়েরা বা যারা দুর্বল নারী। আর গ্রামে মেয়েদের উপর এটা সাংঘাতিকভাবে একটা খুব একটা নেতিবাচক প্রভাব পড়বে। আমি বলবো কি কারণে, যেখানে প্রধানমন্ত্রী, ওনাকে আমি সম্মান রেখেই বলছি যে উনি হয়তো আমাদের সবাইকে চেনেন না, আমরা যে গ্রামে গঞ্জে কাজ করি সেটা হয়তো উনি জানেন না।
আমরা যে আমাদের মূল কাজ গ্রামের নারীদের সাথে, সেটাও হয়তো ওনার জানা না থাকাও কথা। কেন, ওনার সাথে তো সব খবর সবার ব্যাপারে তো উনি তো দেখছেন, আমরা এখানে বক্তব্য রাখছি। কিন্তু আমরা যেটা দেখি যে গ্রামের মেয়েরা যারা অনেক, মানে একটা জিনিস আমি বলবো যে সরকারের অনেক অনেক অগ্রগতি হয়েছে, বিশেষ করে না মেয়েদের শিক্ষার ব্যাপারে। কিন্তু যখন উচ্চ শিক্ষার দিকে যায় আমরা দেখেছি যে ড্রপ আউটের হারটা অনেক বেশি হয়ে পড়ে। এবং সেখানে আমরা যখন অভিভাবকদের সাথে, সমাজে অন্যদের সাথে, মেয়েদের সাথেও যখন কথা বলি নিজেদের, সেখানে যেটা হচ্ছে যে তাদেরকে উত্তপ্ত করা হয়, তাদের নিরাপত্তাহীনতায় খুব বেশি ভোগে, যে কারণে তারা স্কুলে যেতে চায় না। এবং তাদেরকে উত্তপ্ত এমনভাবে করা হয় যে আমরা অনেকগুলো ক্ষেত্রে অনেক জায়গায় গেছি, অনেক গ্রামে যারা মানে যে সকল মেয়েরা অনেক সময় আত্মহত্যাও করেছে, এটা মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সকল সংসদ সদস্যরা ওনারা দেখেই দেখবেন যে কিভাবে কোন কোন গ্রামে কোন কোন জায়গায় পুকুরে লাফ দিয়ে আত্মহত্যা করে মেয়ে তার নিজের জীবন রক্ষা করতে চেয়েছে, যেহেতু সে স্কুলে যাওয়ার সময়, বিশেষ করে গ্রামের স্কুলগুলো তো একদম বাড়ির পাশের সাথে লাগানো না, এটা একটু হেঁটে দূরে যেতে হয়। তো এইখানে তাদের আরো বেশি নিরাপত্তাহীনতা। এখন এই নিরাপত্তাহীনতার মধ্যে যদি এখন এই বিধানটা থাকে যে কেউ কোনো ছেলে তাকে যদি কোনোভাবে তাকে নিয়ে যায়, অপহরণ করে নিয়ে যায়, অথবা তাকে ফুসকিয়ে নিয়ে যায়, অথবা তাকে ধর্ষণ করে সে রেপড হয়ে সে প্রেগনেন্ট হয়ে যায়, তার যদি সন্তান চলে আসে, তাহলে এই বাচ্চা মেয়েকে বিয়ে দেওয়ার বিধানটা, এটা তো আমি মনে করি যে এটা হলো একেবারে আমাদের পুরো যে আমাদের সংবিধানের সাথে পরিপন্থী। কেন, যেখানে সকল নাগরিককে সমান অধিকার দেওয়া হচ্ছে, সেখানে কন্যা শিশুকে ওই অধিকার দেওয়া হচ্ছে না। এবং তাকে মনে করছে তাকে বিয়ে দেওয়া মানে সে কিন্তু একটা প্রাপ্ত বয়স্ক জীবন যাপন এবং সংসার গঠন করছে। খুশি আপা, আপনাকে ধন্যবাদ। আমি একটু করে খান মোহাম্মদ আব্দুল মান্নানের এইখানে আপনি একটু মন্তব্য শুনবো। খুশি আপা পুরো প্রেক্ষাপটটা বর্ণনা করলেন, যেটা আসলে বিশেষ অবস্থার জন্য যে আইনটি রাখা হয়েছে, এক্ষেত্রে একটু আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাই। জনাব খান মোহাম্মদ আব্দুল মান্নান, আপনাদের কাছে কি তথ্য আছে নিবন্ধন পরিদপ্তরের কাছে? বাল্য বিবাহ অবশ্যই এটা প্রতিরোধ করা হবে, কিন্তু যেখানে এই ঘটনাগুলি ঘটে তার একটা, আমি আগে বলেছিলাম, লেজিটিমেসি দরকার। মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়টা চিন্তা চেতনায় এনেছেন, সেটা হলো এই সকল মানুষদেরকে রক্ষা করার জন্য, যারা একবার ভিকটিম হয়ে যাচ্ছেন, এই ভিকটিমদেরকে, তার সন্তানকে অথবা এই ভিকটিমকে তার পরিবারে আনার জন্য বা তার সংসারে নেওয়ার জন্য এই প্রক্রিয়া। জনাব খান মোহাম্মদ আব্দুল মান্নান, আমার একটু কৌতূহল হচ্ছে একটু জানার জন্য, তাতে করে ধর্ষক কি শাস্তিটা পেলেন? তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে তার সঙ্গে একটি বাচ্চা মেয়ের বিয়ে হয়ে গেল। এখন এই যে যখন নাকি একটা ইলিসিট কানেকশনে আসে, তখন কিন্তু ইলিসিট কানেকশনটা ইট ইজ দি লাভ চাইল্ড, তখন কিন্তু কনসেন্ট থাকে, তারপরেও এটা ধর্ষণ। হ্যাঁ, তখনই কোর্ট যদি মনে করে, যদি কোর্ট ভার্ডিক্ট আপনি এই মামলা তুলে নিয়ে অথবা কম্প্রোমাইজ করে বিবাহর সম্মতি দেয়, তবেই সম্ভব। আচ্ছা, আদারওয়াইজ তাকে কোর্ট ফেস করতে হবে, তাকে সাজা ফেস করতে হবে ইফ দ্য কেস ইজ প্রুভড। একটি বাচ্চা মেয়ের কনসেন্ট বলতে জনাব খান মোহাম্মদ আব্দুল মান্নান আপনি কি বুঝাতে চাচ্ছেন আমি আসলে জানি না। অ্যাডভোকেট খুশি কবিরকে আমাদের একটু সহায়তা করবেন, মানে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়ে কি কনসেন্ট দিতে পারে? না, মাইনরের কোনো কনসেন্ট অ্যাডভোকেট না, কিন্তু আমি এদেশে সচেতন নাগরিক হিসাবে একজন মাইনরের ব্যাপারে, যখন এটা রেপ, তার কনসেন্টের বিষয়টা এখানে একদম আসছে না। সেখানে যেটা হচ্ছে যে এই বাচ্চা বয়সের মেয়ে
এই কনসেন্ট দিতে পারে না। তো এটা আইনগতভাবে না। আমার মনে আছে চর ভদ্রাসন ফরিদপুরে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল, যে একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে বা 8-এ পড়ে, 13-14 বছর বয়স, কিন্তু সেখানে বলা হয়েছিল, আমরা জিজ্ঞেস করেছিলাম এসপিকে যে এটা কি সে অপ্রাপ্ত বয়স্ক হলে যেটা কি কনসেন্ট তার এটা বৈধ কিনা। হি ওয়াজ ফোর্সড টু অ্যাডমিট এটা বৈধ না, এবং আমরাও জানি এটা বৈধ না। খুশিয়াপা এটা আইনে বৈধ না, কিন্তু আসলে পৃথিবীর অন্যান্য দেশগুলিতে যারা এই নারী অধিকার এবং শিশু অধিকার নিয়ে কথা বলে তারা তো মেনে নিচ্ছে যে এটা বৈধ, আর কোথাও তো এটা অবৈধ এরকম বলা হচ্ছে না, যে কনসেন্টের ক্ষেত্রে তো তাদের এটা না না, এটা আমরা নারীবাদী যারা আছি আর বিভিন্ন নারী সংগঠন আমরা এখানে স্পষ্টভাবে সব জায়গায় বলছি এটা অবৈধ। যুক্তরাষ্ট্রের কয়েকটা রাজ্য সেখানে এটা আছে, কিন্তু আমরা এই বিধান এই আইনটাকে আমরা মনে করি এটা একেবারে নারী নিজের জীবনের নিজের অধিকারের পরিপন্থী। এবং আমেরিকাতে যা ঘটছে যে কোনো ব্যক্তি যে কোনো বন্দুক কিনে নিতে পারে আর যাকে ইচ্ছা শুট করতে পারে, এই বিধান আমরা এই দেশে চাই না। কিন্তু খুশিয়াপা পুরো ইউরোপ জুড়েই তো 18-র নিচে 16, 14, 12, 13 বাচ্চারা সন্তান নিচ্ছে, অনেক ক্ষেত্রে মানে তারা নিতে পারছে, তাদেরকে তো আসলে কেউ বলছে না যে তুমি সেখানে নিচ্ছে। যেটা না 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 না, আই থিঙ্ক যেটা এটা আপনার ঠিক না, এটা যেটা বলছে তারা নিচ্ছে সেটা না, সেটা হলো সামাজিকভাবে যে সকল পরিবার বা সমাজে একেবারে রক্ষণশীল অথবা যে জায়গায় একেবারে মানে ধর্ম অন্ধতা এমন বেশি যে এত কনজারভেটিভ রক্ষণশীল ধর্ম ওখানে করছে, সেখানেই শুধু এটা হচ্ছে। আদারওয়াইজ আমরা তো বলছি যেটা বঙ্গবন্ধু এখানে করেছিল 71-এর মুক্তিযুদ্ধের পর, অনেক মেয়েদের যাদের শারীরিকভাবে অ্যাবর্শন করা সম্ভব ছিল তাদেরকে অ্যাবর্শন করানো হয়েছিল। এই সকল বাচ্চা মেয়েদের ব্যাপারে আমার মনে করি যে অ্যাবর্শনের এখানে বিধান থাকা উচিত। আমরা যেটাকে মেনস্ট্রুয়াল রেগুলেশন করি বা যেটা 72-এ আমাদের দেশে এটা ছিল, এখানে এই বাচ্চা মেয়ে সে তার নিজের শারীরিকভাবে সে তার গঠন করবে, আর এইগুলো তো আমি মনে করি সে তো তার নিজের জীবনের জায়গাটা, তার শারীরিক, তার মানসিক, তার জীবন, সে তার পুরো চাইল্ডহুডই চলে যাবে। আর একটা বিষয় আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই ধরনের ঘটনার সংখ্যা লেস দ্যান 5000 বছরে। এটার জন্য আমাদেরকে একটা আইন বিধান করতে হবে যেটা সুযোগ করে দিবে যেন এই বাপ মারা অনেক সময় তাদের যেহেতু যৌতুক কম দিতে হয় কম বয়সী মেয়েদের, সেই কারণে এই যৌতুক কম দেওয়ার কিন্তু খুশিয়াপা আমাদের বিখ্যাত বাবা মারা এত এরকম কেন? নিজের সন্তানদের ভালো মন্দটার জন্য রাষ্ট্রের আইন করে দিতে হবে আমাদের বাবা মার জন্য, তারা নিজেদের সন্তানদের ভালো মন্দ হচ্ছে রাষ্ট্র। শোনেন, বাবা মা অনেক সময় সব বাবা মা যে খুব মমতা প্রেমের আছে সেটা না। বাবা মাকে থাকতে হবে, তার মেয়েকে বিয়ে দিতেই হবে। একটা অবিবাহিত মেয়েকে আমাদের সমাজ গ্রহণ করে না, এবং সেটার জন্য ওই মেয়েকে এখন যৌতুক দিতে হবে। 50 বছর আগে এদেশে মুসলিম মেয়েদের যৌতুক ছিল না, এখন এটা কেন আসছে? কেন একটা অবিবাহিত মেয়ে একটা ফ্যামিলির জন্য সে একটা বার্ডেন হয়ে গেছে। যখন একটা সমাজ হবে, আমরা যদি মনে করি যে সব মেয়েদের শিক্ষার ব্যবস্থা ঠিক করতে পারি, তাদের নিরাপত্তার জায়গা ঠিক করতে পারি, তাদের কাজের জায়গা ঠিক করতে পারি, এইগুলো আমাদের করতে হবে। আর যারা এখানে বাচ্চা মেয়েদের উপরে এই ধরনের তাদেরকে তাদের ধর্ষণ করছে অথবা তাদেরকে যে কোনো ভাবে ফুসকিয়ে নিয়ে আসা হচ্ছে। খুশিয়াপা আপনাকে ধন্যবাদ। আপনি এই প্রশ্নটি জনাব খান মোহাম্মদ আব্দুল মান্নানকে করতে চাই। 5000-এর কম ঘটনা ঘটছে সেই কারণে একটি বিশেষ আইন তার জন্য রাখা কতটা যুক্তিযুক্ত। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা যখন ফিরে আসবো তখন আমাদের সাথে জনাব খান মোহাম্মদ আব্দুল মান্নান খুশি কবির তো থাকছেনই, আরো যোগ দিচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা মাওলানা সৌম আব্দুল সামাদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া থাকবেন আমাদের সঙ্গে। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।
বাল্যবিবাহ নিরোধ আইন নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক খান মোহাম্মদ আব্দুল মান্নান এবং মানবাধিকার কর্মী খুশি কবির। আর সাথে যোগ দিয়েছেন এই মুহূর্তে মাওলানা সোম আব্দুল সামাদ, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ডক্টর সুকমল বড়ুয়াও আছেন আমাদের সঙ্গে। বিরতির আগে জনাব আব্দুল মান্নান, আপনাকে জানতে চাইছিলাম যে ঘটনাটি ঘটছে ৫,০০০-এরও কম বছরে, খুশি কবির যেটি বলছিলেন, তার জন্য আলাদা আইন করা কতটা ভালো কাজ হয়েছে বা কতটা যৌক্তিক হয়েছে, জনাব আব্দুল মান্নান? একজন নাগরিক তার সুরক্ষা পাইতেই পারে এবং ইট ইজ হিজ ইনএলিজিবল রাইট। সুতরাং ৫,০০০ কেন, তার যদি কমও হয় তাহলে তাকে আইনগত প্রোটেকশন দিতে হবে। আপনি আইনগত প্রোটেকশনের কথা বলছেন, কিন্তু খুশি কবির যেটি বলছিলেন যে এই রকম একটি ঘটনার সঙ্গে বা এরকম একটি অবস্থা আসলে অনেক বড় ধরনের অপরাধ, বড় ধরনের দুষ্টামি করার পথ আসলে উন্মুক্ত করে দিল কিনা, এই অবজারভেশনটা সম্পর্কে আপনার মতামত কি জনাব আব্দুল মান্নান? বিষয়টা একটু ডেলিকেট। আমরা দেখি যখন একজন নারী প্রেগনেন্ট অবস্থায় ধর্ণা দিচ্ছে, জাস্ট ম্যারি মি, আমাকে বিবাহ করো, সেই অবস্থাটা কিন্তু এখানে এনলাইটেন করা হয়েছে, এই আইনের আওতায় আনা হচ্ছে। এবং শুধু শুধু বললে হবে না, বাপমাও বললে হবে না, তাকে কোর্টে যেতে হবে। কোর্ট যদি ভার্ডিক্ট দেয় ইয়েস এরকম ম্যারেজ সলভেনাইজেশনের দরকার আছে, দেন ইট ইজ পসিবল। দিস ইজ দি ল। ডক্টর সুকমল বড়ুয়া, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি জানেন যে এই আইনটি নিয়ে অনেকদিন থেকে কথা হচ্ছে, পক্ষে বিপক্ষে নানা ধরনের মতামত আছে। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে এই আইনটি পক্ষে অনেক যুক্তি তুলে ধরেছেন। আপনার কাছে কি মনে হয়, বিশেষ অবস্থায় 16 বছর ঠিক না, আসলে কত বছর বয়সে মেয়েদের বিয়ে করা যাবে সেটিও উল্লেখ করা নাই, তবে বিশেষ অবস্থায় 18-র কমে বিয়ে করা যাবে এরকম একটি বিধান রাখা হয়েছে আইনে। এই আইনটি আসলে কতটা যৌক্তিক আপনি মনে করছেন, অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানাই। বিষয়টি খুব প্রাসঙ্গিক এবং বাংলাদেশের জন্য, বাংলাদেশের আমার মনে হয় নারীদের জন্য এবং বিবাহ যাদের হবে তাদের জন্য খুব প্রয়োজনীয়। বিশেষ করে বৌদ্ধ মতে বিবাহটা হচ্ছে মানুষের জীবনে একটা সামাজিক এবং তাদের দাম্পত্য জীবনের একটি বুদ্ধিবৃত্তিক চর্চার একটি অংশ। সেই হিসাবে বাল্য বিবাহটা হচ্ছে এটা অপসংস্কৃতি। এটা বৌদ্ধ ধর্মে এটাকে অপসংস্কৃতি বলে, এটা অপসংস্কৃতির ধারক এবং বাহক। কারণ এই যে বাল্য বিবাহের মধ্যে তাদের বুদ্ধিবৃত্তি বিকাশ হয় না, তাদের যে কতগুলো দায়িত্ব থাকে। একটা নারীর শুধু যে তাদের ঘরে এনে, গৃহে এনে তাদের যে শুধু আনন্দ বিনোদন তা না, তার যে সামাজিক দায়িত্ব থাকে, ধর্মীয় দায়িত্ব থাকে এবং বিদ্যা চর্চা, জ্ঞানের চর্চা সহ একটা যে পারিপার্শ্বিকতা, একটা সুন্দর জীবন তৈরি করার যে একটা অঙ্গীকার হয়, সেটা সম্ভবত তখনকার এই বাল্য বিবাহের মধ্যে, বিশেষ করে 16 বছরের নিচে হলে কিন্তু সেটা হয় না। আর বৌদ্ধ ধর্মে, বিশেষ করে বৌদ্ধ ত্রিপিটকে, বৌদ্ধ শাস্ত্রের মধ্যে কিন্তু 16 বছর থেকে 20 বছরের মধ্যেই বৌদ্ধ নারীদেরকে, তখনকার দিনে বুদ্ধের সময়ে এবং বিশেষ করে বুদ্ধ যুগে এইসব নারীদেরকে 16 থেকে 20 বছরের মধ্যে বিবাহ দেওয়ার প্রথা সিদ্ধ আছে। কারণ আমরা দেখেছি সেখানে পটচারা, বৌদ্ধ যুগের নারীদের মধ্যে ঈশিদাসী, ভদ্রা, কুণ্ডলকেশী, এইসব নারীদের জীবন যখন আমরা ডক্টর সুকমল বড়ুয়া, তবে আপনি কি মনে করেন যে বিশেষ ব্যবস্থায় 16 বছর বা তার কমে যে বিয়ে দেওয়ার বিধান রাখা হয়েছে, সেই বিশেষ ব্যবস্থা বলতে আসলে কেউ যদি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করে, সেই মেয়েটিকে যখন তার শিশুর জন্মের পরিচয়ের জন্য যখন প্রয়োজন হয় তখন বিয়ে দেওয়া যাবে, এই বিধানটি আইনে রাখা যৌক্তিক হয়েছে কিনা? না, আমি যৌক্তিক রাখার বলবো না, আমি বলবো যে 16 বছরের পরে, 16 বছর থেকে আমরা ধরতে পারি। কারণ এটা ধর্মীয় বিধান তো অবশ্যই বিভিন্ন প্রাচীন সমাজেও এরকম 16 বছর থেকে 20 বছর, এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যেও আমরা দেখেছি সনাতন ধর্মের মধ্যে যে আছে, যেসব ধর্মীয় গ্রন্থগুলো আছে সেখানে কিন্তু আসলে ওই যে 16 বছর থেকে 20 বছরের মধ্যে কিন্তু একটি নারীর যে তার কতগুলো দায়িত্ব থাকে, দায়িত্বগুলো কিন্তু সেখানে ক্রিয়াশীল হয়। এই জন্যই আমার মনে হয়, কারণ তাকে তো একটা সংসারে আসলে হবে না,
তার সংসারের যে যাবতীয় দায়িত্ব তাকে নিতে হবে, এবং সমাজ সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, এবং গৃহস্থ জীবনের, গৃহী জীবনের যে কতগুলো দায়িত্ব কর্তব্য থাকে, সবকিছু মিলিয়ে তো তার কাছে বিয়ের ব্যাপারটি আসলে সকল দায়িত্বেরই সংমিশ্রণ। আমি মাওলানা সোম আব্দুস সামাদের কাছে জানতে চাইবো যে আপনি কি মনে করেন বিশেষ ব্যবস্থায় এই বিয়ে করা যে যাবে সে আইনে এই বিধানটি রাখা ঠিক হয়েছে কিনা? মাওলানা সোম আব্দুস সামাদ। ধন্যবাদ। একটি বিষয় লক্ষণীয় যে বর্তমানে বাংলাদেশে যে শিশু আইন আছে, 18 বছরের নিচে শিশু আইন অনুযায়ী তো মেয়েটি শিশু থেকে যায়। শিশু অবস্থায় বিয়েটা আইনসিদ্ধ হয় কিনা এটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। দ্বিতীয় যে বিষয়টি, ইসলামে কিন্তু বয়সের কোনো নির্ধারণ নেই, প্রাপ্তবয়স্কা হলেই তার বিয়েটা বৈধ হয়ে যায়। সুতরাং সামাজিক অনাচার থেকে রক্ষা করার জন্যে সরকার বিশেষ বিবেচনা। মাওলানা সোম আব্দুস সামাদ, ইসলামের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক একটা মেয়ে কত বছর বয়সে হয়? ইসলামের দৃষ্টিতে 12, 13, 14 বছরের মধ্যেই মেয়েরা ম্যাক্সিমাম অনেকেই প্রাপ্তবয়স্ক হয়ে যায়। সুতরাং সেখানে বয়সের তারপরও শিশু অবস্থায় বিয়ের বিষয়টা বিবেচনায় রেখে বয়সের বিষয়টা নির্ধারণ করাটা জরুরি বলে আমি মনে করি। কারণ বিশেষ বিবেচনার কথা বলে 16-এর নিচে 12, 13, 14 বছরে বিয়ের আইনটা অনেক সময় হয়ে যেতে পারে। সুতরাং যে কোনো অনাচার অবিচার থেকে মেয়েদেরকে রক্ষা করার জন্য বয়সের সময়সীমাটা নির্ধারিত হওয়া উচিত, এবং সামাজিক অনাচার থেকে রক্ষা করার জন্য তাদের জন্য একটা সুরক্ষা আইন যথার্থভাবে প্রয়োগ থাকা উচিত। মাওলানা সামাদ, আপনি কত বছর বয়সে মানে সর্বনিম্ন বয়সে মেয়েদের বিয়ের বয়সটা রাখতে চান? সর্বনিম্ন কত রাখতে চান বিয়ের বয়স? যৌক্তিক মনে করেন কত? না, আমি ব্যক্তিগতভাবে রাখতে চাই না, কিন্তু বিষয়টা হলো যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়টি উল্লেখ করেছেন, গ্রামে গঞ্জে কম শিক্ষিত মেয়েরা বিভিন্ন অনাচারের শিকার হচ্ছে, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই আইন, সে কথাটারও একটু যৌক্তিকতা আছে। কিন্তু এক্ষেত্রে বিষয়টা চিন্তা করতে হবে, মেয়েটি যখন একটি সংসারের মধ্যে পৌঁছে যাবে, তার সাংসারিক দায়িত্ব পালনের মতো যোগ্যতা, মানসিকতা, সার্বিক পরিস্থিতি তার সৃষ্টি হয়েছে কিনা। কারণ জাতীয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী 18 বছরের নিচে বয়সটাকে শিশু হিসেবে উল্লেখ করা হচ্ছে। একজন শিশু আরেকজনের গরণী হয়ে সমাজ সংসার করার মতো বয়স তার সৃষ্টি হয়েছে কিনা বিষয়টা বিবেচনায় আনা উচিত বলে আমি মনে করি। আমি একটু খুশি কবির কাছে যেতে চাই। আমাদের বিশিষ্ট বৌদ্ধ সংস্কৃতি বিষয়ক গবেষক অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়ার বক্তব্য আমরা শুনলাম মাওলানা সোম আব্দুস সামাদের বক্তব্য। এই দুইজনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে খুশি কবির আপনার বক্তব্য একটু শুনতে চাইছি, যে আপনি কিভাবে দেখছেন এই দুই মতামতের প্রেক্ষিতে? আমি যেটা বলবো খুব স্পষ্টভাবে, একটা হচ্ছে যে আমি আগে যেটা বলছে যে ওই মেয়েটার নিজের ওই মানবিকতার বিষয় নিয়ে বাপ মার যদি সম্মতি থাকে, কোর্ট যদি এটাতে মতামত দেয়, তাহলে তার দিকে চিন্তা করে তাকে বিবাহ এটাকে বৈধ দেখা হবে। এখন বাপ্পা যদি না বলে আর কোর্ট যদি না বলে, তাহলে যে মেয়েটা যে কথা বলা হচ্ছে যে তার দিকে চিন্তা করে তাকে একটা সন্তান তার জন্মালো, অথবা সে একটা সম্পর্কে চলে গেল, তাহলে তারা অস্বীকার করলো, তো তখন ওই মেয়েটার কি হলো? এটা তো মানে এই যুক্তি তো একটার সাথে আর একটা সাংঘর্ষিক হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আমাদের মৌলানা সাহেব যেটা বলেছেন যে চাইল্ড রাইটস কনভেনশন যেটা আছে, সেটা আমরা যেটা সই করেছি সনদ, সেখানে এটা টোটালি এটা সাংঘর্ষিক। আমরা যদি বলি আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের সাথে এটা অনেক জায়গায় এটা সাংঘর্ষিক। আমরা যদি আমাদের সিডো আর অন্যগুলো সনদগুলো দেখি, সবগুলোর সাথে এটা সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। এবং আমি মনে করি একটা মেয়ে তার নিজের জীবনকে গঠন করার জন্য সে যেন এই দেশের নাগরিক হিসাবে ভূমিকা পালন করতে পারে, সে প্রাপ্ত বয়স যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 18। সে ভোট দিতে পারে 18, সে বিয়ের সিদ্ধান্ত দিতে পারে বা অনুমোদন দিতে পারে 18-তে। এর নিচে কোনো ক্ষেত্রেই কোনোভাবে এটাকে গ্রহণ করা যাবে না।
এবং এটা করতে গেলে খান মোহাম্মদ এটা আব্দুল যদি মান্নান, আপনি আমাদের প্যানেলিস্টের বক্তব্য শুনলেন, আমি তার সাথে একটু যুক্ত করতে চাই যে আপনি এটা নিয়ে নিশ্চয়ই মন্তব্য করবেন, কিন্তু একটি প্রসঙ্গ অন্য আরেকটি প্রসঙ্গ যেতে হচ্ছে, সেটা হচ্ছে যে জন্ম সনদ এবং ছেলের বয়সের প্রমাণের সাথে কাজীদের কোনো সম্পৃক্ততা নেই, সেহেতু আইনে কাজী তথা রেজিস্ট্রারদের সাজার বিষয়টিও যথাযথ নয়, এটি বলছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসবাউর রহমান চৌধুরী। যে আসলে আমরা তাহলে জন্ম সনদ বা ছেলে মেয়ের বয়স প্রমাণের দায় কার উপর দিব, কে আসলে বলে দিবে যে কার বয়স কত, সঠিকভাবে জন্ম নিবন্ধন হচ্ছে কিনা তা নিয়ন্ত্রণ করা বা সেটি জানা কিভাবে সম্ভব? জনাব খান মোহাম্মদ আব্দুল মান্নান। এটা খুব বর্তমানে এটা খুব সহজেই আমরা জানতে পারি, কারণ বিবাহের আগে ম্যারেজ রেজিস্টার নিশ্চিত হবেন, আইডি কার্ড দেখবেন, বার্থ সার্টিফিকেট দেখবেন, এবং পরেই সে এই বিবাহের দিকে ধাবমান হবেন। এবং এই নিশ্চিত হওয়ার জন্য জন্ম সনদ এবং আইডি কার্ড যথেষ্ট। এটা আমরা আমাদের কাবিননামায় বা ম্যারেজ রেজিস্ট্রির যে চুক্তি আছে সেখানে আমরা করে দিয়েছি যে আইডি কার্ড নাম্বার, ডেট অফ বার্থ এখানে নিশ্চিত করতে হবে। এখানে কোনোভাবেই 18 বছরের নিচে বিবাহের সুযোগ নাই, এটা ম্যারেজ রেজিস্টার নিজে দেখবেন অ্যাট দি টাইম অফ রেজিস্ট্রেশন। বাট রেজিস্ট্রেশন ম্যারেজ রেজিস্টারের অ্যাবসেন্সও অনেক সময় বিবাহ হয়। ওকে, তখন যখন ওনাদের কাছে আসবেন রেজিস্ট্রির জন্য, আইনটা আছে 15 দিনের মধ্যে রেজিস্ট্রি করতেই হবে, সে কারণে ওনারা ওটা দেখে করবেন। অধ্যাপক সুকমল বড়ুয়ার কাছে জানতে চাইবো, আমরা যে কোনো আইন বা কোনো আইন রিজিড হতে পারে না, আমি যদি প্রধানমন্ত্রীর বক্তব্য একদম কোট করি, রিজিড হতে পারে না, এবং প্রধানমন্ত্রী বলছেন যে প্রত্যেক আইনেই তো বিশেষ বা অনাকাঙ্ক্ষিত অবস্থার সৃষ্টি হয়, তাহলে তার ক্ষেত্রে এটা সুযোগ অবশ্যই দিতে হবে, না হলে সমাজের জন্য অনেক বড় একটা বিপর্যয় নেমে আসবে। এই সামাজিক বিপর্যয়টা সম্পর্কে আপনার বক্তব্য বা পর্যবেক্ষণ একটু শুনতে চাইবো, এবং এটি আসলে ঠিক কিনা সে সম্পর্কে আপনাদের মন্তব্য শুনতে চাইবো। আমাদের সাথে মাওলানা সোম আব্দুল সামাদও থাকবেন বিষয়টি বলার জন্য। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। অধ্যাপক সুকমল বড়ুয়া, কোনো আইন রিজিড হতে পারে না বলে যে প্রধানমন্ত্রীর মন্তব্য, সেক্ষেত্রে আপনার মতামত একটু পর্যবেক্ষণ একটু জানতে চাইছিলাম। আমি বলতে চাই, চাইল্ড ম্যারেজ ডাজ নট অ্যাডমিট ইন বুদ্ধিস্ট ল অ্যান্ড অর্ডার। আমি আবারও বলছি, বৌদ্ধ ধর্মে, বৌদ্ধ বিনয়ে, বৌদ্ধ মানে গার্হস্থ্য জীবনে এটি মেয়ের জীবনের যে বুদ্ধিবৃত্তিক, আমি বিষয়টা বারবার আমি বলছি, বুদ্ধিবৃত্তিক, শুধু সন্তান উৎপাদন তার একটা দায়িত্ব না। একটা ঘরে আসলাম, যেন তেনভাবে ঘর সংসারকে আমি একটা ঘরের মানে গৃহবধূ হয়ে আমি এক বাসায় থাকলাম, এটা তার মানে দায়িত্ব না। তার সন্তান উৎপাদন হলেও যে তার কতগুলো দায়িত্ব কর্তব্য থাকবে সন্তানের প্রতি, তাদের যে স্বাস্থ্য, তাদের যে মানে মানসিকতা তৈরি, শিক্ষা এবং বিভিন্ন দিক থেকে তাকে তৈরি করার যে একটা জ্ঞান থাকবে, এই বিষয়টা কিন্তু আমার মনে হয় যদি এটা বয়স না আসে, ওই 16 বছর থেকে 20 বছরের মধ্যে, কিন্তু আমি বারবার বলছি, কারণ বৌদ্ধ ধর্মের মধ্যে এই বিনয়টি আছে এবং এই নীতিটি কিন্তু সেভাবে আছে। তো আমি সরকারকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, অত মাননীয় প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে, এটা অবশ্যই ভালো উদ্যোগ, সাধুবাদ জানাই। তবে আমার মনে হয় এটাকে যদি আমরা আরো বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন সুশীল সমাজের মানুষগুলো আছে, কারণ এটা তো সমাজের সকলের জন্য, এটা তো কারো ব্যক্তিগত বা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নয়, এই ব্যাপারে একটু ধর্মের জন্য। অধ্যাপক সুকমল বড়ুয়া, আপনাকে ধন্যবাদ। এই ব্যাপারে একটু মাওলানা সোম আব্দুল সামাদের বক্তব্য আমরা শুনতে চাই, যে আইন যে রিজিড হতে পারে না এবং একটি বিশেষ বা অনাকাঙ্ক্ষিত অবস্থার ব্যাপারে যে সুযোগ প্রধানমন্ত্রী দিতে বলছেন, সেই ব্যাপারে মাওলানা সোম আব্দুল সামাদ কি মনে করেন সেটি জানার জন্য আমরা 1 মিনিট 20 সেকেন্ড পরে ফিরছি আপনাদের কাছে। অবশ্যই কোরআন শরীফের ক্ষেত্রে আইন পরিবর্তন হয় না, কিন্তু রাষ্ট্রীয়ন্ত পরস্পর সবসময় কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। 18 বছর ছিল, বয়সটা চেঞ্জ হলো, এই ধরনের কথাটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। তবে এইটুক সমর্থনের একটা বিষয় আছে, সেই বিষয়টা হলো যে দেশে গ্রামেগঞ্জে বর্তমানে আকাশ সাংস্কৃতিক কারণে বিভিন্ন বিদেশি চ্যানেলগুলোর মাধ্যমে
যে যৌন সুরসুরি দেওয়া হচ্ছে, সামাজিক অনাচার অত্যাচার বেড়ে যাচ্ছে, নৈতিকতা বিবর্জিত হচ্ছে, এসব কিছু থেকে রক্ষা করার জন্য ধর্মীয় অনুশীলনকে যদি কার্যকর করা যায়, এটাকে যদি যথার্থভাবে অনুশীলন করানো যায়, আমাদের দেশে এই সমস্ত সামাজিক অনাচারগুলো রক্ষা পাবে, জাতি নৈতিকভাবে সমৃদ্ধ হবে, সকল প্রকার অনৈতিক কর্মকাণ্ড থেকে দেশ জাতি রক্ষা পাবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। মৌলানা সোম আব্দুল সামাদ, ডক্টর সুকমল বড়ুয়া, আপনাদের অনেক ধন্যবাদ। এর স্পিকে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। আলেপ্পোর দখল নিচে আসাদ বাহিনী, রুশ বিমান হামলায় পালমিরা ছেড়ে পালাচ্ছে আইএস। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন আমাদের স্পেশাল অ্যাফেয়ার্স এডিটর জাহিদ হোসেন। জাহিদ, এই খবরটির আসলে ভূ রাজনৈতিক গুরুত্ব কতখানি, যে আলেপ্পোর দখল আসাদ বাহিনী নিচ্ছে, অন্যদিকে পালমিরায় রুশ বাহিনী আক্রমণে পালিয়ে যাচ্ছে আইএস, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাউন্ড ফোর্স কিছুটা সাহায্য করতে যাচ্ছে সিরিয়াতে, এর তাৎপর্য যদি একটু আমাদের বলতেন। কারণ এখানে বুঝতে হবে যে এখানে আসলে ঘটনাটা যদিও সিরিয়ার গভর্নমেন্ট এবং রেবেলদের কথা বলা হচ্ছে, কিন্তু গভর্নমেন্টের ব্যাক দিচ্ছে রাশিয়া, ইরান এবং বেশ কয়েকটি শিয়া অধ্যুষিত এলাকার দেশ যারা তারা। অন্যদিকে রেবেল যারা, তাদেরকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা এবং একই সঙ্গে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব বিশ্ব তাদেরকে সমর্থন দিচ্ছে, শক্তি যোগাচ্ছে। তো ফলে রাশিয়া সমর্থনপুষ্ট সিরিয়ার যে সরকারি বাহিনী, তারা আলেপ্পোকে নিয়ন্ত্রণ নেয়ার ফলে একটা বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। যদি এখনই এই পরিবর্তন আসবে সেটা আমরা মনে করছি না, কিন্তু আসাদ বাহিনী বা আসাদ সরকারের নিয়ন্ত্রণ অনেকখানি সেখানে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হবে এবং সেই ক্ষেত্রে সিরিয়ার যে গৃহযুদ্ধ চলছে একটা লম্বা সময় ধরে, সেইটা অবসানের পথে কিন্তু অনেক দূর অগ্রগতি হতে পারে বলে আশা করা যাচ্ছে। কিন্তু এখন যেটি গুরুত্ব দেওয়া দরকার সেটা হচ্ছে আলেপ্পোতে অন্তত 1 লাখের বেশি সাধারণ মানুষ বন্দী হয়ে আছে সরকার এবং বিরোধীদের সেটি মধ্যে। নিশ্চয়ই গুরুত্ব দিবে বিশ্ব মানবতার কথা চিন্তা করে। জাহিদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। ছিল আজকে এডিট স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।